স্বাতি আর বিহান দুজন দুজনকে খুব ভালোবাসে আর একে অপরকে বিয়ে করতে চায়। দুজনের বাড়ির লোকও এই সম্বন্ধটা মেনে নিয়েছে, এই জন্য দুজনেই অনেক খুশি আর বিয়ের জোগাড় করতে শুরু করে দেয়। স্বাতি বিহানকে দেখে গুনগুন করতে শুরু করে দেয়। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আমি যে কে তোমার তুমি তা বুঝে না। আমার তো মনে হয় ভগবান আমাদের দুজনকে দুজনের জন্যই বানিয়েছে। আমারও তাই মনে হয়, কিন্তু আমরা দুজন কি বিয়ের আগে একে অপরকে জানার জন্য 1 মাস একসাথে থাকতে পারি? হ্যাঁ, এটাই হোক। একে অপরকে ঠিক করে চেনার জন্য একে অপরের সাথে সময় কাটানো দরকার। তুমি কোনো গেস্ট হাউস দেখো, আমি বাড়ির লোকের সাথে কথা বলে নিচ্ছি। বিহান একটা গেস্ট হাউসে রুম বুক করে আর স্বাতির সাথে সেখানে থাকাও শুরু করে দেয়। গেস্ট হাউসটা খুবই নির্জন একটা জায়গাতে ছিল আর গেস্ট হাউসের ঠিক পাশেই একটা অনেক বড় চিড়িয়াখানা ছিল। আরে বাহ, তুমি তো অনেক সুন্দর একটা জায়গা খুঁজে বার করেছো। যখন এত সুন্দর একটা মেয়ের সাথে আমি থাকবো তখন জায়গাটাও তো সুন্দর হবে, তাই না? তুমি খুব সুন্দর কথা বলতে পারো। সারা জীবন আমাকে এভাবেই খুশি রাখবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শুধু তুমি আমাকে যেন ছেড়ে যেও না। স্বাতি আর বিহান এবার থেকে একসাথে থাকা শুরু করে দেয় আর একে অপরকে চিনতে জানতে শুরু করে। দুজনে ঘুরতে চিড়িয়াখানায় যায়। আরে বাহ, কি সুন্দর পায়রাগুলো! ইচ্ছে করছে পায়রাগুলোকে সঙ্গে নিয়ে যাই। হয়তো মিষ্টি, তাই এদের ওপর কারোর নজর লেগে গেছে সাহেব। মানে আমাদের পায়রাগুলোর ওপর। মানে গতকাল থেকে অনেকগুলো পায়রা উধাও হয়ে গেছে সাহেব। আরে এখানেই কোথাও আছে, দেখো। তুমি অযথা চিন্তা করছো। না না সাহেব, অনেক খুঁজেছি আমরা, কিন্তু কোথাও পাইনি। আজ অবধি এভাবে কোনো দিন এত পায়রা একসাথে উধাও হয়ে যায়নি, শুধু তখন ছাড়া যখন এই জায়গার ওপরে একজন প্রেতাত্মার প্রকোপ পড়েছিল। প্রেতাত্মা? কি যাতা বলছেন? আজকের এই মডার্ন যুগেও আপনি এইসব বিষয়ে বিশ্বাস রাখেন? যখন নিজের চোখের সামনে থেকে জানোয়ারদের উধাও হয়ে যেতে দেখবেন ম্যাডাম, তখন আপনারও বিশ্বাস হয়ে যাবে। স্বাতি আর বিহান দুজনে চিড়িয়াখানায় ঘোরার পর নিজের ঘরের দিকে চলে যায়। তখন রাত অনেক হয়ে গেছে, এই জন্য দুজনেই বাড়িতে গিয়ে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে চিড়িয়াখানার দারোয়ান একটা কালো ছায়াকে চিড়িয়াখানার দিকে ঢুকতে দেখে। কে আছে ওখানে? আমি জিজ্ঞাসা করছি, এত রাতে চিড়িয়াখানায় কে আছে ওখানে? ওই ছায়া দারোয়ানের কথায় কোনো রকম কান না দিয়েই সোজা পায়রার খাঁচার দিকে চলে যায় আর ওখান থেকে পায়রা বের করে খেতে থাকে। তখনই দারোয়ান ওখানে চলে যায়। দারোয়ান দেখতে থাকে ওটা একটা মহিলার ছায়া, যার অনেক বড় বড় দাঁত। সে তার টর্চ দিয়ে ওই ছায়ার ওপর আলো ফেলে আর জোরে চিৎকার করতে থাকে। ছেড়ে দাও পায়রাগুলোকে, না হলে আমি লাঠি দিয়ে তোমার ঘাড় ভেঙে দেব। আমি বলছি ছেড়ে দাও। ওই রাক্ষসী যখন পায়রাগুলোকে ছাড়ছিল না, তা দেখে দারোয়ান তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। চারিদিকে অনেক আওয়াজ হওয়ার ফলে গেস্ট হাউসে আলোগুলো জ্বলে ওঠে, যেটা দেখে ওই রাক্ষসী ওখান থেকে পালিয়ে যায়। সে গেস্ট হাউসের দিকেই এগিয়ে যায়। দারোয়ান তার পিছন পিছন গেস্ট হাউসে পৌঁছে যায় আর বিহানের দরজায় খটখট করে। উঠে পড়ুন সাহেব, আপনাদের ঘরে রক্তচোষা ডাইনি ঢুকে পড়েছে। দারোয়ানের কথা শুনে বিহান উঠে বাইরে আসে। কোথায় আছে ডাইনি? রুমে তো আমি আর সাথী ছাড়া আর কেউ নেই। মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে।
না না, আমি নিজের চোখে দেখেছি। ওখানে একজন মহিলার মতনই ছিল। আচ্ছা, আপনার হবু স্ত্রী আবার? তুমি কি পাগল হয়ে গেছো? এসব উল্টোপাল্টা বকছো। স্বাতি পিওর ভেজিটেরিয়ান, আর এমনিতেও ও 1 মাসের ব্রত রেখেছে আমার জন্য। বলবার আগে ভেবে নাও কি বলছো। দুজনের কথাগুলো শুনতে পেয়ে স্বাতি বেরিয়ে আসে। দারোয়ান তাকে সন্দেহের চোখে দেখে। আপনি প্লিজ এখান থেকে চলে যান, রাত্রি অনেকটাই হয়ে গেছে, কাল সকালে এসে কথা হবে। দারোয়ান ওখান থেকে চলে যায়। বিহান আর স্বাতি দুজনেও ঘুমোতে চলে যায়। রাত অনেক হয়ে গেছে, এই জন্য চারিদিক নির্ঝুম আর অন্ধকার। দারোয়ান যখনই চিড়িয়াখানার সামনে যায়, ওই কালো ছায়াও তার পিছন পিছন চিড়িয়াখানার দিকে চলে যায় আর ওর গলা চেপে ধরে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি কি ক্ষতি করেছি তোমার? আমাকে মেরো না। ওই রাক্ষসী দারোয়ানের গলার ভেতর নখ বসিয়ে দেয়। পরের দিন সকালে সবাই দারোয়ানের মৃতদেহ দেখতে পায়। বাবা রে, এই বেচারির কি অবস্থা করেছে কেউ। মনে হচ্ছে সত্যি কথাই বলছিল, সেই জন্যই কেউ ওকে এরকম ভাবে মেরেছে, যাতে ও সত্যিটা কাউকে বলতে না পারে। ছাড়ো, বাদ দাও, আমাদের এই ম্যাটারে পড়ার দরকার নেই। এমনিও আমার অনেক কাজ আছে, চলো বাড়ি যাই। স্বাতি দারোয়ানের মৃতদেহকে সন্দেহের চোখে দেখতে থাকে। চলো এখান থেকে আমরা চলে যাই, এমনিতেও একটু পরে পুলিশ আসবে। শুধু শুধু ঝামেলায় ফেঁসে গিয়ে কোনো লাভ নেই। বিহান আর স্বাতি ওখান থেকে চলে আসে, কিন্তু এইবার স্বাতির আচরণে অনেক পরিবর্তন দেখা যায়। ও খাবার খাওয়া ছেড়ে দেয়। এটা দেখে বিহান স্বাতিকে সন্দেহ করতে শুরু করে। সে এক রাতে ঘুমানোর নাটক করে আর দেখে স্বাতি রাতে উঠে কোথাও একটা যাচ্ছে। ওর চাল চলন আচরণ সবকিছু একেবারে বদলে গেছে। ওর দাঁত বড় হয়ে গেছে আর ও চিড়িয়াখানার দিকে যাচ্ছিল। বিহান পুলিশকে ফোন করে সবকিছু বলে আর তারপর ও স্বাতির পিছু নেয়। দাঁড়াও স্বাতি, তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? আমি বিহান, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? স্বাতির পরিবর্তন হওয়া চেহারা চিড়িয়াখানার ভেতরে চলে যায় আর তখনই বিহান মাঝখানে চলে আসে আর ও স্বাতিকে বাধা দেওয়ার চেষ্টা করে। দাঁড়াও স্বাতি, আমি তোমাকে কোনো অবলা প্রাণীর ক্ষতি করতে দেব না। সরে যাও, সরে যাও আমার রাস্তা থেকে, না হলে আমি তোমাকেও মেরে ফেলবো। তুমি এরকমটা করতে পারো না, আমি তো তোমার হবু স্বামী, তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না। আমি কালা জাদুর সিদ্ধি পাওয়ার জন্য সবকিছু করতে পারি। সরে যাও আমার রাস্তা থেকে, না হলে কিন্তু আমি তোমাকেও মেরে ফেলবো। যে কোনো উপায়ে আমাকে 100টা বলি পূর্ণ করতে হবে। 60টা প্রাণীকে আমি আগেই মেরে ফেলেছি। যখন বিহান ওই রাক্ষসীর সামনে থেকে সরছিল না, তখন ও বিহানের ওপর হামলা করে, কিন্তু বিহানের কোনো রকম ক্ষতি করার আগেই পুলিশ ওখানে চলে আসে আর ওর ওপর গুলি চালায়। গুলি লাগার পর সেই রাক্ষসী নিজের আসল রূপে ফিরে আসে আর স্বাতি হয়ে যায়। স্বাতি, তুমি ঠিক আছো তো? তুমি এত অবলা প্রাণীকে মেরেছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি তো ভেজিটেরিয়ান, তাই না? নাকি তুমি ভেজিটেরিয়ান হবার নাটক করছিলে? তুমি এরকমটাও করতে পারো, আমি কখনো ভাবতেই পারিনি। ওই বেচারা চৌকিদারকেও তুমি মেরে ফেললে। আমি এগুলো আমাদের দুজনের জন্যই করছিলাম। যদি কালা জাদুর সবকটা সিদ্ধি আমি প্রাপ্ত করতে পারি, তাহলে আমরা দুজনেই গোটা পৃথিবীর ওপর রাজত্ব করব। মনে হচ্ছে এই মেয়েটা অনেকটা সাইকো টাইপের। আমার মনে হচ্ছে একে পাগলা গারদে নিয়ে যেতে হবে। আমি পাগল নই বিহান, প্লিজ আমায় মেন্টাল হসপিটালে পাঠিও না। আমি এগুলো আমাদের দুজনের জন্যই তো করছিলাম। আর লেডি ইন্সপেক্টর স্বাতিকে অ্যারেস্ট করে নেয় আর পুলিশ নিজের গাড়িতে করে স্বাতিকে মেন্টাল হসপিটালে নিয়ে যায়।